রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরানি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক ক্ষিপ্ত ট্রাম্প। তুরস্ক ইরানকে মোকাবেলায় এবার নতুন জোট গঠন করবেন নেতানিয়াহু। ঢাকার উপর দিয়ে কলকাতা আগরতলা বাস সার্ভিস পুনরায় চালু। ন্যাটো মহড়ায় তুরস্কের বাইরাক্তার TB3 ড্রোনের নজর কাড়া পারফরমেন্স। পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ছাড়িয়েছে 100। ইরানে হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক জেনারেল ড্যান কেইন। এ নিয়ে তার সঙ্গে বিরোধ চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানে হামলার বিরোধিতা করায় জেনারেল কেইনের উপর ভীষণভাবে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে এ খবর। প্রকাশিত খবরে বলা হয়েছে, চেয়ারম্যান অফ দি জয়েন্ট চিফ অফ স্টাফস এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন ইরানে হামলা থেকে বিরত থাকার জন্য। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মিসাইল ঘাটতি রয়েছে। ইসরায়েল এবং ইউক্রেন যুদ্ধের কারণে এই ঘাটতি দেখা দিয়েছে। ফলে ইরানের সব পাল্টা হামলা মোকাবেলা করা সম্ভব নাও হতে পারে তাদের জন্য। তাছাড়া ইরান আক্রমণে আরব দেশগুলির সমর্থন পাওয়া যাবে না আগের মতো। এ অবস্থায় ইরানে হামলা করা হলে বড় ধরনের আঞ্চলিক সমস্যা দেখা দেবে। যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হবে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে, নিহত হতে পারে আমেরিকান সেনারা। জেনারেল কেইনের এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আরও ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেইনের প্রতি তীব্র বিষোদ্গার করে ট্রাম্প লিখেছেন, ইরানে হামলা হলে সহজেই জয়লাভ করবে যুক্তরাষ্ট্র। জেনারেল কেইন যে আশঙ্কা করেছেন তা মোটেই সঠিক নয়। ইরান অভিযানে কিভাবে জিততে হবে তা আমি জানি, আর আমি এর নেতৃত্ব দেব। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সব পরিকল্পনা লিখিত আকারে আছে। যুক্তরাষ্ট্রের এক্সিওস অনলাইনের বিশ্লেষণে লেখা হয়েছে, জেনারেল কেইন ভেনিজুয়েলায় অপারেশনে সম্মতি দিলেও ইরান বিষয়ে তিনি নিরুৎসাহী। তার মতে ভেনিজুয়েলা আর ইরান এক বিষয় নয়। ইরানে হামলা করলে এর পরিণতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নাও হতে পারে। পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। তার মতে ইরানে বড় মাত্রায় হামলায় উচ্চ ঝুঁকি রয়েছে। এদিকে প্রকাশিত খবর অনুসারে ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরানকে রাডার, নেভিগেশন সিস্টেম সহ আধুনিক বেশ কিছু সমরাস্ত্র সরবরাহ করেছে চীন। ইসরায়েলের বিরুদ্ধে কট্টরপন্থী মুসলমানদের মোকাবেলায় নতুন একটি আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ জোটের প্রাথমিক সদস্য হিসেবে তিনি ইসরায়েল, ভারত, গ্রিস ও সাইপ্রাসের নাম প্রকাশ করেছেন। এছাড়া কয়েকটি আরব দেশ সহ এশিয়া ও আফ্রিকার ইসরায়েলপন্থী কয়েকটি দেশ এ জোটের সদস্য হবে বলে জানান নেতানিয়াহু। নতুন এ জোটের তিনি নাম দিয়েছেন হেক্সাগন অফ অ্যালায়েন্স। এ জোটের মাধ্যমে কট্টরপন্থী শিয়া ও সুন্নিদের মোকাবেলা করা হবে বলে জানান তিনি। রোববার তিনি নতুন এ জোট গঠনের পরিকল্পনা প্রকাশ করেন। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, মূলত তুরস্ক ও ইরানকে মোকাবেলার জন্য তিনি গঠন করতে যাচ্ছেন এ জোট। ইসরায়েল মনে করে তুরস্কের উত্থান ভবিষ্যতে ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দেবে। তুরস্ক বর্তমানে কেবল সামরিকভাবে শক্তিশালী দেশ নয়, বরং বিভিন্ন আরব দেশের সাথে দেশটির ঘনিষ্ঠতা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ইসরায়েলের সাথে তুরস্কের তিক্ততা দিন দিন বাড়ছে। এ অবস্থায় একদিকে সামরিক, অন্যদিকে আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের উত্থানে শঙ্কিত ইসরায়েল। তুরস্কের সাথে ঐতিহাসিক বিরোধ রয়েছে গ্রিস ও সাইপ্রাসের। সে কারণে এ দেশ দুটি হতে যাচ্ছে জোটের অন্যতম সদস্য। তাছাড়া ভারতের সাথেও তুরস্কের দূরত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ায় তাদের ভূমিকার কারণে। তাছাড়া তুরস্ক বিরোধী কোনো আরব দেশও সদস্য হতে পারে। অপরদিকে ফিলিস্তিন, ইরাক, লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত ইরানের যে প্রক্সি বাহিনী তা যেন নতুন করে আর শক্তিশালী হতে না পারে, সেটা ইসরায়েলের অন্যতম লক্ষ্য। সিরিয়া থেকে ইরান সম্পূর্ণরূপে বিদায় নিলেও সেখানে এখনও ইসরায়েল বিরোধী চরমপন্থী মুসলমানরা রয়েছে বলে মনে করে ইসরায়েল। ইসরায়েল চায় তার আশেপাশের সব মুসলিম দেশে ইসরায়েল বিরোধী চরমপন্থী শিয়া ও সুন্নি মুসলমানদের উত্থান প্রতিহত করতে। বাংলাদেশের উপর দিয়ে কলকাতা আগরতলা বাস চলাচল পুনরায় চালু হতে চলেছে। ইতোমধ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে ত্রিপুরায়। শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপাতত 2-3 দিন এভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। তারপরে পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে 3 দিন করে এই বাস পরিষেবা শুরু হবে। ভারতের হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার সহ বিভিন্ন পত্রিকা বেশ উচ্ছ্বাসের সাথে প্রকাশ করেছে এ খবর। কলকাতা আগরতলা বাস
বাস চলাচল আগেও চালু ছিল, তবে 24 জুলাই বিপ্লবে ভারতের অনুগত শেখ হাসিনা সরকারের পতনের পর তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে ফের ত্রিপুরা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো। আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় পৌঁছতে প্রায় 1,500 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, তবে বাসে ঢাকা হয়ে এলে সেই যাত্রাপথ অনেকটাই কমে যায়। আগরতলা থেকে ঢাকা হয়ে বাসে কলকাতা আসার জন্য প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাস পরিষেবার জন্য এই পরীক্ষামূলক যাত্রাকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিকে বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ে রদবদল সহ যেসব পদক্ষেপ নিয়েছে তাতে উচ্ছ্বাস প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। কোনো গণমাধ্যমের খবরে মন্তব্য করা হয়েছে, বাংলাদেশের নতুন সরকার বুঝিয়ে দিয়েছে ভারত তাদের অন্যতম বন্ধু। বাইরাক্তার TB3 ড্রোন বিমান অবিশ্বাস্য দক্ষতা প্রদর্শন করেছে ন্যাটো সামরিক মহড়ায় অংশ নিয়ে। ইউরোপের যৌথ নির্মিত পাইলট চালিত ফাইটার জেট ইউরোফাইটার টাইফনের সাথে টানা 8 ঘন্টা বিভিন্ন মিশনে অংশ নেয়। এ সময় বিমানটি 1050 মাইল পথ অতিক্রম করে। তুরস্কের নিজস্ব নির্মিত মিনি বিমানবাহী রণতরী আনাদুলু থেকে বাইরাক্তার ড্রোন বিমান উড্ডয়ন এবং অবতরণ করে। বর্তমানে ইউরোপের বিভিন্ন অঞ্চলে চলছে স্টেড ফার্স্ট ডার্ট 2026 নামে ন্যাটোর সামরিক মহড়া। বাল্টিক অঞ্চলে পরিচালিত মহড়ায় অংশ নেয় তুরস্কের বাইরাক্তার TB3 ড্রোন বিমান। বাইরাক্তার TB3 ড্রোন বিমান হল বিশ্বব্যাপী আলোচিত বাইরাক্তার TB2 ড্রোন বিমানের আধুনিক ভার্সন। 2020 সালে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে বাইরাক্তার TB2 ড্রোন বিমান ব্যবহার করে আজারবাইজান। এ যুদ্ধে আজারবাইজান আর্মেনিয়ার জন্য ব্যাপক ধ্বংস ডেকে আনে বাইরাক্তার ড্রোন বিমানের সাহায্যে। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ড্রোন বিমানের নাম। সামরিক ড্রোনের দিক দিয়ে বিশ্বের শীর্ষ 3টি দেশের মধ্যে তুরস্কের অবস্থান। চলমান ন্যাটো সামরিক মহড়ায় বর্তমানে বাইরাক্তার TB3 অন্যতম আলোচিত একটি ড্রোন বিমান। শনিবার রাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর তারিক ফজল চৌধুরী সোমবার সিনেটে এ তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি হুঁশিয়ারি করে বলেন, তারা যদি পাকিস্তান বিরোধী তৎপরতা বন্ধ না করে তাহলে ভবিষ্যতে এ ধরনের আরও হামলা চালানো হবে। তারিক ফজল দাবি করেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তালেবান সরকার এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে, ফলে দুই দেশের মধ্যে বাড়ছে উত্তেজনা। সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তানের তালেবানদের সশস্ত্র সংগঠন TTP বা ফিতনা আল খারিজ। এর জবাবে শনিবার রাতে পাকিস্তান বিমান হামলা চালায় খাইবার পাখতুনখোয়া অঞ্চলের আফগান সীমান্তে। সোমবার খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আহত সেনা বহনের সময় পাকিস্তান আর্মির 2টি অ্যাম্বুলেন্সে হামলা চালায় TTP যোদ্ধারা। এতে পাকিস্তান আর্মির 3 সেনা নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে যখনই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে, তখন বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির মানচিত্রে একটি সরু জলপথ হঠাৎ করে কেন্দ্রবিন্দুতে উঠে আসে। হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই জলপথ কেবল ভৌগোলিক সংযোগ নয়, বরং আধুনিক বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার এক অবিচ্ছেদ্য শিরা। বিশ্বের বৃহত্তম তেলবাহী জাহাজ থেকে শুরু করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাঙ্কার সবকিছুর নিয়মিত চলাচল এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের সামান্য অবনতি কিংবা সামরিক প্রদর্শনও এখানে সরাসরি বিশ্ববাজারে প্রতিফলিত হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড উপসাগরমুখী হওয়ার খবর এবং ইরানের সামরিক মহড়ায় প্রণালীর অংশবিশেষ সাময়িক বন্ধ রাখার ঘোষণা আবারও প্রশ্ন তুলেছে, যদি সত্যি হরমুজ প্রণালী অবরুদ্ধ হয় তবে তার অভিঘাত কতটা গভীর হবে। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে ইরানের দক্ষিণ উপকূল এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উত্তর উপকূলের মাঝখানে অবস্থিত। প্রবেশ ও প্রস্থান মুখে এর প্রস্থ প্রায় 50 কিলোমিটার হলেও সংকীর্ণতম স্থানে তা 33 কিলোমিটারের মতো। কিন্তু বাস্তবে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত লেন আরও সরু, ফলে এটি একটি প্রকৃত চেকপয়েন্ট। এই সংকীর্ণতার মধ্য দিয়েই প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় 20%। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন বা US এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী 2024 সালে এই প্রণালীর মধ্য দিয়ে বছরে প্রায় $500 বিলিয়ন তেল ও গ্যাস বাণিজ্য সম্পন্ন হয়েছে। অর্থাৎ এটি কেবল আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু।
এই প্রণালী দিয়ে যে তেল প্রবাহিত হয় তার উৎস ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে সৌদি আরব প্রতিদিন প্রায় 5.5 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে রপ্তানি করে, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। ইরানের ক্ষেত্রেও চিত্রটি গুরুত্বপূর্ণ। তাদের রপ্তানিকৃত তেলের প্রায় 90% চীনে যায় এবং গড় রপ্তানি ছিল 2025 সালের প্রথমার্ধে দৈনিক প্রায় 1.7 মিলিয়ন ব্যারেল। অর্থাৎ ইরান নিজেও এই পথের উপর নির্ভরশীল। তবু ভূরাজনৈতিক উত্তেজনায় প্রণালী অবরুদ্ধ করার হুমকি তেহরানের জন্য এক কৌশলগত হাতিয়ার, যা প্রয়োজনে প্রতিপক্ষকে অর্থনৈতিক চাপে ফেলতে পারে। তেলের পাশাপাশি হরমুজ প্রণালী বৈশ্বিক এলএনজি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালে বৈশ্বিক এলএনজি পরিবহনের প্রায় 1/5 এই প্রণালীর মধ্য দিয়ে গেছে। কাতার বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ। তাদের অধিকাংশ গ্যাস এই পথেই বিশ্ববাজারে পাঠায়। এলএনজি প্রবাহের প্রায় 83% এবং অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় 84% এশীয় বাজারমুখী। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া মিলিয়ে মোট প্রবাহের প্রায় 69% গ্রহণ করে। অর্থাৎ এশিয়ার শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন অবকাঠামো এই প্রণালীর নিরবিচ্ছিন্ন কার্যক্রমের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার অর্থ হল হরমুজে কোনো দীর্ঘস্থায়ী বিঘ্ন মানেই এশীয় অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ। চীনের উৎপাদনমুখী অর্থনীতি উচ্চ জ্বালানি ব্যয়ের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হবে। ভারত, যার প্রায় অর্ধেক অপরিশোধিত তেল আমদানি হরমুজ নির্ভর, তার মুদ্রাস্ফীতি বাড়বে। জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের তেলের বড় অংশ এই পথ দিয়ে আসে, তারাও জ্বালানি নিরাপত্তা সংকটে পড়বে। ইউরোপ তুলনামূলক কম নির্ভরশীল হলেও বিশ্ববাজারের দামের উল্লম্ফন তাদেরও প্রভাবিত করবে। ফলে প্রণালী অবরুদ্ধ হওয়া মানে কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি এক বৈশ্বিক অর্থনৈতিক শক। ইরানের কৌশলগত বিকল্প কি? আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূলীয় রাষ্ট্র 12 নটিক্যাল মাইল পর্যন্ত তাদের জলসীমায় সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে। সংকীর্ণতম স্থানে হরমুজের শিপিং লেন ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যেই পড়ে। এই বাস্তবতা তেহরানকে ভৌগোলিক সুবিধা দিয়েছে। ইরান চাইলে নৌ মাইন স্থাপন, দ্রুতগামী ক্ষেপণাস্ত্র সজ্জিত নৌকা মোতায়েন, সাবমেরিন টহল কিংবা উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। ইরানের নৌবহর ঐতিহ্যগত নীল জল নৌবাহিনী না হলেও অসম যুদ্ধ কৌশলে তারা দক্ষ। ছোট নৌকা, আধা ডুবোজাহাজ, উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে এটি একটি অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল কৌশল। ইরানের পার্লামেন্ট অতীতে প্রণালী বন্ধের পক্ষে প্রস্তাব পাশ করেছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। বাস্তবে পুরোপুরি বন্ধ রাখা কঠিন, কারণ যুক্তরাষ্ট্র ও মিত্র নৌবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানাবে। তবে আংশিক বিঘ্ন বা কয়েকদিনের জন্য মাইন স্থাপনও বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট। তেলের বাজার মনস্তাত্ত্বিক সরবরাহের বাস্তব ঘাটতির আগেই দাম বেড়ে যায় সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মান্দাব প্রণালীতে বিঘ্ন সৃষ্টি করতে পারে। যদি হরমুজ ও বাব আল মান্দাব উভয় চেকপয়েন্টে চাপ সৃষ্টি হয়, তবে সুয়েজ খাল ও লোহিত সাগর হয়ে ইউরোপমুখে জাহাজ চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2023 সালের অক্টোবরের পর গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই অঞ্চলে জাহাজ চলাচলে যে বিঘ্ন দেখা গেছে, তা বৈশ্বিক বাণিজ্যে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছিল। ফলে সমন্বিত চাপ বৈশ্বিক শিপিং খরচ বাড়িয়ে দিতে পারে। তেলের দামের প্রশ্নে বিশ্লেষকরা সতর্ক। উপসাগরীয় অঞ্চলে ওপেক প্লাস জোটের প্রায় 70% অতিরিক্ত উৎপাদন সক্ষমতা অবস্থিত। যদি হরমুজে বড় বিঘ্ন ঘটে, সেই অতিরিক্ত সক্ষমতা বাজারে পৌঁছাতে পারবে না। বিকল্প পাইপলাইন আছে, যেমন সৌদি আরবের পূর্ব থেকে লোহিত সাগর পর্যন্ত ইস্ট ওয়েস্ট পাইপলাইন কিংবা সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরমুখী পাইপলাইন। সেগুলো ধারণ ক্ষমতা সীমিত। ফলে বড় আকারের বিঘ্ন হলে ব্রেন্ট তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে, এমন শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। উচ্চ তেলের দাম সরাসরি মুদ্রাস্ফীতি বাড়ায়। পরিবহন ব্যয়, বিদ্যুৎ উৎপাদন, সার ও পেট্রোকেমিক্যাল শিল্প সবকিছুর খরচ বাড়ে। চীনের রপ্তানিমুখী শিল্প খাত ব্যয় বৃদ্ধির চাপে প্রতিযোগিতা হারাতে পারে। ভারতের জ্বালানি আমদানি বিল ইতিমধ্যেই বড় চাপ। সেখানে বাজেট ঘাটতি ও মুদ্রা অবমূল্যায়নের ঝুঁকি বাড়বে। জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের শক্তিশালী শিল্পভিত্তি জ্বালানি আমদানি নির্ভর, তারাও প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কায় থাকবে।
উপসাগরীয় দেশগুলোর জন্য পরিস্থিতি দ্বিমুখী। একদিকে তেলের দাম বাড়লে তাদের আয় বাড়ে, অন্যদিকে যুদ্ধ ঝুঁকি, বীমা প্রিমিয়াম বৃদ্ধি, পর্যটন ও বিনিয়োগে অনিশ্চয়তা সৃষ্টি হয়। দুবাইয়ের মতো আর্থিক ও পর্যটন কেন্দ্রগুলোতে বিনিয়োগকারীরা ঝুঁকি মূল্যায়ন পুনর্বিবেচনা করতে পারে। সৌদি আরবের ভিশন 2030 প্রকল্প, যা অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বহুমুখীকরণের লক্ষ্য নিয়েছে, তা বিনিয়োগ বিলম্বে পড়তে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি প্রণালী বন্ধ করবে? বিশ্লেষণে দেখা যায় এটি ইরানের জন্য আত্মঘাতী পদক্ষেপ হতে পারে, কারণ তাদের নিজস্ব তেল রপ্তানি ও অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হতে পারে। যুক্তরাষ্ট্র ও মিত্ররা সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। ফলে অধিকাংশ বিশ্লেষক মনে করেন ইরান সম্পূর্ণ অবরোধের বদলে নিয়ন্ত্রিত উত্তেজনা কৌশল গ্রহণ করতে পারে, যেখানে মাঝে মাঝে মহড়া, সতর্কবার্তা ও সীমিত বিঘ্ন ঘটিয়ে বাজারে চাপ সৃষ্টি করা হবে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো হবে। তবু ইতিহাস বলে, ভুল গণনা বা আকস্মিক সংঘর্ষ পরিস্থিতি দ্রুত বদলে দিতে পারে। একটি ড্রোন হামলা, একটি মাইন বিস্ফোরণ কিংবা ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এসবই বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। তখন জ্বালানি বাজারের অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে। বিশ্ব অর্থনীতি, যা ইতিমধ্যেই উচ্চ সুদহার, ভূ রাজনৈতিক বিভাজন ও সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাসের চাপে রয়েছে, আরও বড় ধাক্কা খাবে। অতএব হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার কেন্দ্র। এই অবরোধ মানে তেলের দাম বৃদ্ধি, এলএনজি সরবরাহের সংকট, এশীয় অর্থনীতিতে চাপ, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, শিপিংয়ে খরচ বৃদ্ধি এবং বিনিয়োগে অনিশ্চয়তা বাড়বে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রতিটি পর্বে তাই বিশ্ববাজার শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে এই সরু প্রণালীর দিকে। বাস্তবে পূর্ণ অবরোধের সম্ভাবনা কম হলেও আংশিক বিঘ্ন বিশ্ব অর্থনীতির জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। ফলে কূটনৈতিক সমাধান, আঞ্চলিক সংলাপ ও উত্তেজনা প্রশমন এই মুহূর্তে কেবল আঞ্চলিক শান্তির জন্য নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আবারও কঠোর অবস্থান জানালো তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফের কৌশলগত উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকির মাত্রা এখনও নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে ঐতিহাসিক মুখোমুখি সংঘাতের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এমন এক মনস্তাত্ত্বিক ও সামরিক চাপের পরিবেশ তৈরি করতে চাইছে যাতে ইরান নিজেদের দুর্বল ভাবতে বাধ্য হয়। তবে তেহরানের অবস্থান স্পষ্ট, অস্তিত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। মাহদি মোহাম্মদী এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে হুমকি নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। আরও নির্ভুলভাবে বললে, আমেরিকা চায় আমরা যেন তা এমনটাই মনে করি। এর জবাবে ইরানও আমেরিকার বিরুদ্ধে হুমকির মাত্রা অভূতপূর্ব পর্যায়ে উন্নীত করেছে। মঞ্চ এখন একটি ঐতিহাসিক মুখোমুখি সংঘাতের জন্য প্রস্তুত। তার এই বক্তব্য কেবল রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং কৌশলগত সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্র আলোচনার কথা বললেও বাস্তবে তাদের লক্ষ্য সমঝোতা নয়, বরং আত্মসমর্পণ আদায়। তেহরান মনে করছে ওয়াশিংটনের বর্তমান নীতি চাপের সর্বোচ্চ প্রয়োগ কৌশলের পুনরাবৃত্তি, যার মাধ্যমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে ইরানকে কোণঠাসা করা হচ্ছে। তবে মাহদি মোহাম্মদী স্পষ্ট করে বলেন, ইরান আলোচনায় বসেছিল শুধুমাত্র যুদ্ধের আগে সব পথ শেষ করে দেখতে। এখন তাদের দেয়ার মতো কিছু নেই। তেহরানের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, নিউ ইয়র্কের প্রভাবশালী ইহুদি লবি এবং জায়নবাদী নব্য রক্ষণশীল গোষ্ঠীগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করছে। ইরানের ধারণা, ট্রাম্পের কাছে যে গোয়েন্দা তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা হচ্ছে তাতে ইরানকে দুর্বল, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত এবং রাজনৈতিকভাবে বিভক্ত হিসেবে দেখানো হচ্ছে। এই চিত্রকে ব্যবহার করে একটি সামরিক পদক্ষেপ ঐতিহাসিক সুযোগ হিসেবে তুলে ধরা হচ্ছে বলে দাবি করেছে তেহরান। মাহদি মোহাম্মদী বলেন, ট্রাম্প যে তথ্যের উপর সিদ্ধান্ত নিচ্ছেন তাতে ইরানকে দুর্বল দেখানো হচ্ছে, কিন্তু এসব তথ্যে অনুপস্থিত একটি সত্য, ইরান ভিন্ন ধরনের যুদ্ধ করবে। এটি হবে অস্তিত্বের যুদ্ধ। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সম্ভাব্য সংঘাত কেবল প্রচলিত সামরিক লড়াই হবে না, বরং তা হবে বহুস্তরীয় সামরিক, অর্থনৈতিক, সাইবার এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের সমন্বিত প্রয়োগ। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরে অসম যুদ্ধ কৌশল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক গড়ে তুলেছে। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরানের প্রভাব সম্ভাব্য সংঘাতে বড় ভূমিকা রাখতে পারে।
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের কারণে সংঘাত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইরান দাবি করছে তারা এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি এবং দীর্ঘ সময় ধরে সংযম দেখিয়েছে, কিন্তু মাহদি মোহাম্মদের সতর্ক করে বলেন সংযমের সীমা ফুরিয়ে গেছে। তিনি ইঙ্গিত দেন যদি ইরানের অস্তিত্ব সরাসরি হুমকির মুখে পড়ে তাহলে নীতিগত পরিবর্তন আসতে পারে। যদিও তিনি সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেননি, তার বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তেহরান মনে করছে বর্তমান আলোচনার কাঠামো এমন যে এমনকি ইরান আত্মসমর্পণ করলেও যুদ্ধ এড়ানো যাবে না। মাহদি মোহাম্মদ প্রশ্ন তোলেন, যদি আত্মসমর্পণ করেও যুদ্ধ অনিবার্য হয় তাহলে ছাড় দেওয়ার যুক্তি কোথায়? এই বক্তব্য ইঙ্গিত করে যে ইরান এখন সংঘাতকে একটি সম্ভাব্য বাস্তবতা হিসেবে বিবেচনা করছে এবং প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য এসেছে। মাহদি মোহাম্মদে বলেন, দেশটির সামরিক বাহিনী অভিজ্ঞ কমান্ডারদের হাতে পরিচালিত হচ্ছে এবং বড় যুদ্ধের পরিকল্পনা বহু বছর ধরে বিশ্লেষণ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC ও নিয়মিত সেনাবাহিনী সমন্বিতভাবে প্রতিরক্ষা কৌশল প্রস্তুত রেখেছে বলে দাবি তেহরানের। অভ্যন্তরীণ ঐক্যের প্রসঙ্গ জোর দিয়ে তুলে ধরা হয়েছে। ইরানের মতে দেশটির ভেতরে বড় কোনো রাজনৈতিক বা সামাজিক বিভাজন নেই এবং বাহ্যিক হুমকি মোকাবেলায় জনগণের ঐক্য সুদৃঢ়। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইরানের অর্থনৈতিক চাপ ও সামাজিক অসন্তোষের কথা উল্লেখ করেন, তবু ইতিহাস বলছে বাহ্যিক হুমকির মুখে জাতীয় ঐক্য জোরদার হওয়ার প্রবণতা থাকে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইরানের সতর্কবার্তা হচ্ছে অস্তিত্ব হুমকিতে পড়লে অঞ্চলও অক্ষত থাকবে না। আঞ্চলিক দেশগুলোর জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ বার্তা। এর অর্থ হলো সংঘাত হলে কেবল দ্বিপাক্ষিক থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েল, উপসাগরীয় রাষ্ট্রসমূহ এবং এই অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য এই পরিস্থিতি জটিল। সরাসরি সংঘাত মানে কেবল ইরানের সঙ্গে যুদ্ধ নয়, বরং একটি বহুস্তরীয় আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া। মার্কিন প্রশাসনের জন্য কূটনৈতিক সমাধান ও শক্ত অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। ইরান বলছে তারা যুক্তিসঙ্গত চুক্তি গ্রহণ করবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। মাহদি মোহাম্মদী তার বক্তব্যে পারস্য সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আত্মসমর্পণের দাবির বিরুদ্ধে দাঁড়ানো একটি ঐতিহাসিক দায়িত্ব। এই বয়ান জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেয় এবং অভ্যন্তরীণ সমর্থন জোগাড়ে সহায়ক হয়। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি নৈতিক অবস্থান তুলে ধরার কৌশল হিসেবেও কাজ করে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং সিদ্ধান্ত মুহূর্তেই নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মাহদি মোহাম্মদী। তার মতে এই খেলাটির শেষ প্রান্তে পৌঁছাতে এখনও অনেক পথ বাকি। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের অবস্থান পরিষ্কার, যুক্তিসঙ্গত চুক্তি হ্যাঁ, আত্মসমর্পণে না। বিশ্লেষকদের মতে বর্তমান উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা দেখা দিতে পারে। আবার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলে সংঘাত এড়ানো সম্ভব। সব মিলিয়ে তেহরানের বার্তা স্পষ্ট ও কঠোর। অস্তিত্বের প্রশ্নে তারা আপোষ করবে না এবং প্রয়োজন হলে পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তুলবে। এখন নজর ওয়াশিংটনের দিকে। চাপের রাজনীতি অব্যাহত থাকবে নাকি নতুন করে আলোচনার পথ খুলবে? পরিস্থিতির এই সূক্ষ্ম ভারসাম্যে যে কোনো ভুল হিসাব বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। জেনারেল কেইন হোয়াইট হাউস এবং পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তিনি বিশেষ করে অস্ত্রের স্বল্পতা এবং মিত্র দেশগুলোর সমর্থনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মার্কিন সেনাদের ঝুঁকির মুখে ফেলতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইরানের অভ্যন্তরে হামলা চালাতে গেলে বিপুল সংখ্যক মার্কিন ও মিত্র বাহিনীর সেনা হতাহত হতে পারেন। এছাড়া যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রতিবেদনগুলোকে 100% ভুল বলে অভিহিত করেছেন। তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।
দিয়েছে। ট্রাম্প আবারও ইরানের উপর হুমকি দিয়ে বলেছেন, চলমান পারমাণবিক আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের জন্য খুবই খারাপ দিন অপেক্ষা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান নিজ থেকে কোনো যুদ্ধ শুরু করবে না, তবে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তারা কঠোর এবং চূড়ান্ত ধরনের জবাব দেবেন। ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েল সরাসরি ইরানি হামলার লক্ষ্যবস্তু হবে। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে এবং মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী সহ বিশাল সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে তৃতীয় দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছে। আল মায়াদিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান ইস্যুতে ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তে তার ঘনিষ্ঠ দুই সহযোগী স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরানকে কেন্দ্র করে দুটি পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষ সরাসরি সামরিক সংঘাতের পক্ষে থাকলেও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা জারেড কুশনার তাকে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক এবং অর্থনৈতিক কৌশলে ফেরার পরামর্শ দিচ্ছেন। স্টিভ উইটকফ, যিনি ট্রাম্পের একজন অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করছেন, তিনি মনে করেন একটি বড় যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে জারেড কুশনার তার আগের মেয়াদের আব্রাহাম অ্যাকর্ডসের সাফল্যের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রেখে ইরানকে একটি নতুন চুক্তিতে বাধ্য করার পক্ষে মত দিচ্ছেন। যদিও ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন, তবুও তার অভ্যন্তরীণ সার্কেলের এই প্রভাবশালী ব্যক্তিরা তাকে স্মার্ট ডিল বা একটি লাভজনক চুক্তির দিকে উৎসাহিত করছেন। তারা ট্রাম্পকে বোঝাচ্ছেন, সরাসরি যুদ্ধ ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, উইটকফ ও কুশনারের এই মধ্যস্থতাকারী ভূমিকা যদি সফল হয়, তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যেতে পারে। তবে পেন্টাগনের বাজপাখি বা যুদ্ধবাজ অংশটি এখনও ট্রাম্পকে সামরিক অভিযানের জন্য চাপ দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধের জন্য ইরান নিজেকে মানসিকভাবে এবং কৌশলগতভাবে প্রস্তুত করে তুলেছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রেসপন্সিবল স্টেটক্রাফট। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা বিশ্বাস করতে শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত যুদ্ধ এড়ানো হয়তো আর সম্ভব নয়। ইরানের জেনারেলদের ধারণা, ওয়াশিংটন যে ধরনের দ্রুত এবং নিয়ন্ত্রিত সামরিক পদক্ষেপ পছন্দ করে, সেই পর্যায়ে পার করে যুদ্ধকে এমন এক স্তরে নিয়ে যেতে হবে যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য অসহ্য হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞদের মতে, ইরান কেবল আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে টেনে আনার পরিকল্পনা করছে। এর মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটাতে চায়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের কাছে বর্তমানে এমন সামরিক সক্ষমতা রয়েছে যা পুরো অঞ্চলকে একটি নিয়ন্ত্রণের বাইরে থাকা দীর্ঘ যুদ্ধে নিমজ্জিত করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এখন বুঝতে পারছে যে তাদের সামনে পথ সীমিত। হয় তাদের ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে নামতে হবে, যার সময়কাল বা তীব্রতা নিয়ন্ত্রণ করা ওয়াশিংটনের পক্ষে সম্ভব হবে না, নতুবা তাদের পুনরায় আলোচনার টেবিলে ফিরতে হবে। ইরানের এই দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি কেবল সামরিক দিক থেকে নয়, বরং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। ইরান মনে করছে, বারবার ছোটখাটো আক্রমণ বা নিষেধাজ্ঞার শিকার হওয়ার চেয়ে একবার চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে কৌশলগত দুর্বলতা কাটিয়ে ওঠা তাদের জন্য শ্রেয়। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং যে কোনো বিদেশি হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। সোমবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইরানের চিরশত্রু। তারা ইরানের অগ্রগতি রুখতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে সবসময় ষড়যন্ত্র করে আসছে। তিনি স্পষ্ট করে জানান, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। তিনি উল্লেখ করেন, ইরান কখনো যুদ্ধ শুরু করবে না, তবে যদি তার দেশের উপর কোনো ধরনের হামলা চালানো হয়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী। তিনি আরও বলেন,
শত্রুদের জানা উচিত আমাদের সামরিক সক্ষমতা কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং আগ্রাসনকারীদের এমন শিক্ষা দেওয়ার জন্য যা তারা কখনো ভুলবে না। জেনারেল মুসাভি মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির উপস্থিতির সমালোচনা করে বলেন, আঞ্চলিক দেশগুলো নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ কেবল অস্থিতিশীলতাই বয়ে আনে। তিনি বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতিকে এই অঞ্চলের উত্তেজনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। ইরানি কমান্ডারের এই বক্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে নতুন করে হুমকি দেওয়া হচ্ছে। এর জবাবে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিচ্ছে। ইরানের শীর্ষ এক কূটনীতিক যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, ইরানের বিরুদ্ধে দেশটির নিষ্ফল নিষেধাজ্ঞা এবং যুদ্ধের ব্যর্থ নীতি পরিত্যাগ করার সময় এসেছে। তিনি কার্যকর কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে এগিয়ে যাওয়ার একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছেন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেয়া এক ভাষণে ইরানের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, ইরানের শত্রুরা হয়তো যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু এর শেষটা তারা নির্ধারণ করতে পারবে না। তিনি আরো বলেন, আপনারা ইরানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং যুদ্ধ উভয় চেষ্টাই করেছেন, কিন্তু কোনো ফল পাননি। এখন কূটনীতি এবং সম্মান প্রদর্শনের অভিজ্ঞতা অর্জনের সময়। গরিবাবাদী স্পষ্ট করে জানিয়েছেন, ইরানিরা অন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চায় না, তবে যে কোনো সামরিক বা রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা দৃঢ়ভাবে দাঁড়াবে এবং মাতৃভূমি রক্ষা করবে। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের পরিণতি কেবল দুই পক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলকে গ্রাস করবে। ভাষণে গরিবাবাদী 2025 সালের জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেন। ওই যুদ্ধে 1060 জনেরও বেশি ইরানি নিহত এবং প্রায় 6000 জন আহত হয়েছিলেন। তিনি অভিযোগ করেন, তথাকথিত মানবাধিকারের প্রবক্তারা তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন করেছিল এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সেই আগ্রাসনের নিন্দা জানাতেও বাধা দিয়েছিল। ইরানি এই কূটনীতিক অভিযোগ করেন, যারা মানবিক মর্যাদাকে মূল্য দেয় না তারা মানবাধিকারকে নিজেদের স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি জানুয়ারির অস্থিরতার প্রধান উস্কানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে তাদের মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহি করার দাবি জানান। পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত অবৈধ বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছে 19টি দেশ। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নীতিকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করার পর এই যৌথ বিবৃতি এলো। সৌদি আরব, জর্ডান, ব্রাজিল, ফ্রান্স, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, মিশর, লুক্সেমবার্গ, নরওয়ে, ফিলিস্তিন, পর্তুগাল, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। এছাড়া আরব লীগ এবং ওআইসির মহাসচিবরাও এতে সংহতি প্রকাশ করেছেন। দেশগুলো জানিয়েছে, ইসরায়েলের এই বসতি স্থাপন কার্যক্রম আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন। এটি 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া পরামর্শমূলক মতামতেরও পরিপন্থী। পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করেছেন, এই বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল মূলত পশ্চিম তীরকে স্থায়ীভাবে নিজেদের অন্তর্ভুক্ত করার পায়তারা করছে, যা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। বিবৃতিটি আসার 4 দিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়াগুলো জাতিগত নিধনের শামিল হতে পারে। প্রতিবেদনে 2024-25 সালে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু এবং অনাহারে মৃত্যুর কথা উল্লেখ করা হয়। দেশগুলো ইসরায়েলকে অবিলম্বে বসতি স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওনা ট্যাক্সের টাকা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানান, যা প্যারিস প্রটোকল অনুযায়ী ফিলিস্তিনিদের অত্যাবশ্যকীয় পরিষেবা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।